আসসালামু আলাইকুম। কোডার হাউস ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফর লুপ এর ভিতর নেস্টেড ফর লুপ কীভাবে কাজ করে। তো আজ আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো লুপ দিয়ে করা হয়। তো এরকম কিছু ম্যাথমেটিক্যাল সলিউশন আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো চলুন আমাদের htdocs ফোল্ডারের ভিতর যাওয়া যাক। আমি এখানে আজকে টিউটোরিয়ালের জন্য পার্ট 20 নামক একটি ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে index.php নামক একটি ফাইল তৈরি করি। এখানে মনে করুন যে আমি একটি HTML এর কোড, বেসিক কোড লিখলাম, টাইটেল দিলাম লুপ এক্সাম্পল সিরিজ অন। এখানে আমি PHP এর সিনট্যাক্স লিখি। এবার মনে করুন আমি অ্যাজ কী কী জিনিস হতে পারে, মনে করুন সিরিজ, আপনারা ম্যাথমেটিক্যাল যে সিরিজগুলো করছেন আগে 9-10 অঙ্ক বইতে অথবা ইন্টারমিডিয়েটে আপনারা দেখছেন যে আমরা সিরিজ করছি 1+, 2+, 3+, 4+, এরকম ডট ডট। মনে করুন যে প্রথম 100টি সংখ্যার আপনি যোগফল বের করবেন। এটি আমি কমেন্টের ভিতর রাখি। আমি প্রথমে এই সিরিজটা আপনাদেরকে কিভাবে করতে হয় যোগ করে যোগফল বের করা, এটি আপনাদেরকে দেখাবো এবং এই কাজটি আমি করব ফর লুপ ব্যবহার করে। এটি আমি কোনো সিরিজের ফর্মুলা দিয়ে করব না, এটা আমি ফর লুপ দিয়ে করব। কারণ সবসময় যে আপনি সব ধরনের সিরিজের জন্য ফর্মুলা পাবেন বিষয়টি এরকম নয়। তো যে কারণে আমি এখানে PHP এর যে কনসেপ্ট বা প্রোগ্রামিংয়ের যে কনসেপ্ট, এটি দিয়ে দেখালে আপনাদের বিষয়টি পরিষ্কার হবে যে কীভাবে এ ধরনের যোগ বিয়োগ এ ধরনের বিভিন্ন সিরিজ যোগ করা যায়। তো চলুন আমরা প্রোগ্রামের কোড লিখি এই সিরিজটির জন্য। তো এখানে খেয়াল করুন আমি ফর লুপের একটি সিনট্যাক্স লিখলাম। তো এখন আমি এখানে দেখুন আমার প্রথম যে ক্যারেক্টার, এটি শুরু হলো কি দিয়ে, 1 দিয়ে। আমি 1-এর সাথে যোগ করাইতে করাইতে যাব 1, তারপরে সংখ্যাটা যোগ করাবো 1+2, যোগ করে যেটা হবে সেটার সাথে আবার 3 যোগ করাবো। মূলত এইভাবেই আমার যোগটা হবে, যে প্রথম সংখ্যা প্লাস পরের সংখ্যা, এই দুটি যোগ করে যেটা হবে সেটার সংখ্যা আবার পরের সংখ্যা। তাহলে 3, 2, 1, 3 আর 2, 5 আর 1, 6। তো প্রথম তিনটির যোগফল হলো 6, 6-এর সাথে আবার এর পরের সংখ্যা 4, 10, এর সাথে আবার তার পরের সংখ্যা। তো এরকমভাবে আমি কনসেপ্টটা তৈরি করব। তা প্রথমে আমি মনে করুন যে আয়ের মানে নিলাম, যে আয়ের মান 1 থেকে শুরু হলো এবং আই কোন পর্যন্ত চলবে, মনে করুন যে আই আমি 100 পর্যন্ত চালাবো। যেহেতু আমার মোট 100টি নাম্বারকেই যোগ করাতে হবে, 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি নাম্বার আমার লাগবে। তো এই জন্য প্রত্যেকটি নাম্বার ধরবো আমি কি দিয়ে, আই দিয়ে। তো এ কারণে আমি আয়ের মানে ইনক্রিমেন্ট করতেছি 1 থেকে 100 পর্যন্ত। এবং খেয়াল করুন কত করে বাড়তেছে, 1-এর পরে 2, 1 আর 2-এর পার্থক্য কিন্তু 1, 2-এর পরে 3, 3 আর 2-এর পার্থক্য 1। তো এরকম প্রত্যেকটা পরের প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যার সাথে পার্থক্য হলো 1, যে কারণে আমি আই প্লাস প্লাস দিলাম, অর্থাৎ আই ইকুয়াল টু i+1। তো এবার আমি লুপের ভিতর কি লিখবো, এটা একটু চিন্তা করার বিষয় যে আমি আসলে কিভাবে কাজ করলে আমার এই লুপটিও ঠিকমতো চলবে, আবার আমার প্রত্যেকটি সংখ্যা যোগ করে যোগফলও ঠিকমতো বের করা হবে। তো এটি আপনাদের একটু মাথা খাটিয়ে চিন্তা করতে হবে। তো এখানে খেয়াল করুন যে আমি 1 আর 2 যোগ করে যোগফলটা কোথায় রাখবো, নিশ্চয়ই আমার এমন কোনো একটি ভেরিয়েবলে রাখতে হবে। তো যেখানে রেখে সেটার সাথে আবার পরের সংখ্যা যোগ করে আমি আবার সেই আগেরটাতে রাখবো। তো এটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। মনে করুন যে প্রথমে ছিল i ইকুয়াল টু 1। তো এখন আমি কি করতে পারি, তো আমি আরেকটি ভ্যারিয়েবল নিলাম, মনে করুন সাম, যেটিকে আমি ফর লুপের আগেই ডিক্লেয়ার করে আসলাম যে সামের মান হলো 0। সাম এমন একটি ভ্যারিয়েবল যার মান আমি ইনিশিয়ালাইজ করলাম 0। তো খেয়াল করুন এখানে যদি আমি সামের মান যেহেতু প্রথমটা 0 আছে, তো সাম ইকুয়াল টু সাম প্লাস যদি আই নেই তাহলে কিভাবে হবে,
খেয়াল করুন, যদি আমাদের কন্ডিশনটা এরকমভাবে লিখি সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এখানে ফাঁকা দিলেও চলে, না দিলেও চলে, এই গ্যাপটি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তো খেয়াল করুন, প্রথমবার আয়ের মান 1 নিয়ে ভিতরে ঢুকবে লুপের ভিতরে। তো আয়ের মান এখন কত আছে? 1 আছে। সামের মান কত আছে? 0 আছে। যেহেতু আমার এই যোগটা প্রত্যেকের ক্ষেত্রে লাগবে এবং প্রথম ক্ষেত্রে তো আসলে আমার একই থাকবে যোগফল, মানে এটা আমি এভাবে করতেছি যাতে মনে হবে এর আগে একটা 0 ছিল, 0-র সাথে 1 যোগ করে 1 হলো, এবার 1-এর সাথে 2 যোগ করে 3 হবে, এরকমভাবে করব। তো যে কারণে আয়ের মান আছে কত? 1 এবং সামের মান আছে 0। তো সাম প্লাস আই, এই অর্থাৎ 1 প্লাস 0, এ দুটি যোগ করে সে কোথায় রাখবে? সামে রাখবে। তো সামের আগের মান ছিল 0, তো আমি সামের সাথে আই যোগ করে আবার সামে রাখার কারণে এখন সামের আপডেট মান কত হলো? 1। এরপরে লুপটা যখন আবার ঘুরে যাবে, খেয়াল করুন আয়ের মান কিন্তু বাড়তেছে, অর্থাৎ আমার এই যে পরের সংখ্যাটা আমি নিব 2, তো আয়ের মান হলো 2। তো এখন আয়ের মান এখানে আছে 2, মানে দ্বিতীয় ক্ষেত্রে আয়ের মান হলো 2 এবং সামে তো আমরা জানি 1 আছে। তো 1 প্লাস 2, আমার সামের এখন মান হলো কত? 3। তো 2 প্লাস 1, 3। এখন সামের ভিতর আছে 3 এবং আয়ের মান পরে যখন লুপ আবার ঘুরবে তখন আয়ের মান কত হয়ে যাবে? 3। তো আয়ের মান হলো 3, সামের আগের মান আছে 3, অর্থাৎ আগ পর্যন্ত যোগ করে 3 রাখছিল এবং আই ইনক্রিমেন্ট হচ্ছে, সেই ইনক্রিমেন্টের জন্য এখানে 3। তো 3 প্লাস 3, সামের মান কত হবে? 6। তো খেয়াল করুন 3 প্লাস 2 প্লাস 1, 6। তো এভাবে যোগ করতে থাকলে আমার কিন্তু শেষ পর্যন্ত 100 পর্যন্ত কত হবে? অটোমেটিক যোগফল বেরিয়ে আসবে এবং একদম শেষেরটিতে আমার সামের মান কত থাকবে? সামের মান থাকবে যেটি যোগ করে শেষ যে যোগফলটা, অর্থাৎ প্রত্যেকটি যোগ করে 1 থেকে 100 পর্যন্ত যেটি হবে সেটি। এরপরে আয়ের মান যখন 101 হয়ে যাবে তারপরে তো আমাদের আর যোগ করার দরকার নাই, যে কারণে আমরা বেরিয়ে আসবো লুপ থেকে। লুপ থেকে আমি বেরিয়ে আসলাম, সামের মান কত আছে বলুন তো? সামের মান কিন্তু শেষ যে আপডেটেড মান সেটিই আছে। তো আমি এখন শেষ মানটা শো করলেই তো আমার হয়ে যাচ্ছে। তো আমি ইকো দিয়ে সাম করে দিলাম, ইকো সাম। তাহলে কি হবে? আমার 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত হবে সেটি আমাকে শো করবে। তো চলুন আমরা আমাদের ওয়েব ব্রাউজারে রান করি। লোকাল হোস্ট part20 index.php। তো খেয়াল করুন যে আমাদের আউটপুট কি আসছে? 5050, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি ভ্যালু যদি আমি যোগ করি তাহলে তার ফলাফল হবে কত? 5050, 5050। তো এই কাজটি আপনি লুপের সাহায্যে কি করলেন? খুব সহজেই, আমার কোনো ফর্মুলা মনে রাখা লাগলো না, আমি কোনো ফর্মুলা মনে না রেখেই কি করলাম? এই কাজটি, এই ধারার যোগফল খুব সহজে লুপের মাধ্যমে বের করে ফেললাম। তো এরকমভাবে আপনারা বিভিন্ন ধরনের যোগফল, ধারার যোগফল বের করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাবো। মনে করুন আপনাকে বলা হলো যে 1 থেকে 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে অথবা বিজোড় সংখ্যাগুলো আছে সেটি বের করা। তো এখন এটি আপনি দুইভাবে করতে পারবেন, আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম পদ্ধতি আমি দেখাই আপনাদেরকে। 1 থেকে বিজোড় সংখ্যা যদি আমি বের করি, তো বিজোড় সংখ্যা কি হবে? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, এরকম করে করে আপনাকে কি করতে হবে? শেষ পর্যন্ত চলে যেতে হবে। তো শেষ বিজোড় সংখ্যাটা কত? 1 থেকে 100 পর্যন্ত 99, অর্থাৎ 1 থেকে 1, 3, 5, 7 এইভাবে যোগ করতে করতে 99 পর্যন্ত যেটা হবে সেটি কি? আপনার বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার যোগফল। তো এখন খেয়াল করুন যে আমরা যে বিজোড় সংখ্যা বের করব, তো বিজোড় সংখ্যা বের করার কনসেপ্টটা কেমন হবে? মনে করুন যে কোনো একটি সংখ্যা, সেই সংখ্যাটি যে বিজোড় সংখ্যা আমি কিভাবে বুঝবো? তো সেটিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে সহজভাবে এই প্রবলেমটা সলভ করাই। সহজভাবে সলিউশনের একটি পদ্ধতি আছে, ভালোভাবে খেয়াল করুন। এখানে দেখুন 1, 2, 3, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারের ভিতর গ্যাপ হলো 1 করে, আর এখানে কি হচ্ছে? প্রত্যেকটা নাম্বারের ভিতরে গ্যাপ হলো 2 করে। তো আমি যদি আগের প্রোগ্রামটি এখানে চালাই,
কিন্তু এখানে যদি এভাবে চালাই যে আয়ের মান, এই দেখুন এই ফল লুপে আয়ের যে ইনক্রিমেন্ট হচ্ছিল আয়ের মান 1 করে বাড়তেছিল, কিন্তু এখানে যদি আমি আয়ের মান 2 করে বাড়াই তাহলে কি হবে, তাহলে কিন্তু প্রথম আয়ের মানটা আমার 1 নিয়েই তো ঢুকবে, এরপরে যখন আই ইনক্রিমেন্ট হবে তখন 2 বাড়ানোর ফলে পরের আয়ের নাম্বারটা আমি পাবো 3, এরপরে এর সাথে আবার 2 যোগ করলে এর পরের আয় আমি পাবো 5। তো এভাবে আমি প্রোগ্রামটা করতে পারি। তো আমি প্রোগ্রামটা আবার লিখি, আমি এটি কপি করে আনি। তো এখানে আপনাকে কি পরিবর্তন করতে হবে, i প্লাস ইকুয়াল টু 2 অথবা i ইকুয়াল টু i প্লাস 2, যেটাই লিখুন না কেন, এর অর্থ হলো কি যে আয়ের সাথে আয়ের যে মানটা আছে তার সাথে 2 যোগ করে তার পরের মানটা পাচ্ছে। তো আয়ের প্রথম মানটা 1 নিয়ে ঢুকবে এবং কি করবে সে, যে এর সাথে 2 যোগ করবে, 2 যোগ করে তার পরের মানটা পাবে। এভাবে আয়ের মান কি হবে 100 পর্যন্ত চলবে, এবং অবশ্যই 100 বা তার থেকে ছোট পর্যন্ত। হ্যাঁ, এটা ঠিক আছে, সমস্যা নেই। তো প্রথমে কি হবে বলেন তো, সামের মান 0। তো এই প্রোগ্রামটি এখানে থাক, সমস্যা নাই। আমি এখানে একটি ইকো দিই নতুন লাইনে প্রিন্ট করার সুবিধার ক্ষেত্রে। এবার পরের লাইনে আউটপুট আসবে। তো খেয়াল করুন বেজোড় সংখ্যার যোগফল শুরু হবে, প্রথমে সামের মান 0 আছে, তো এখানে 0 পাবে। এরপরে সামের মান কত হবে, এরপরে 0-র সাথে 1 যোগ করে সামের মান হলো 1। এরপরে সামের মান আছে 1 এবং আয়ের মান কত হবে বলুন তো, এরপরে কিন্তু আয়ের মান আর 2 হবে না, আয়ের মান এই যে প্লাস ইকুয়াল টু 2 করার কারণে নেক্সট আয়ের মান হবে 3। তো 3 প্লাস 1 সামের মান হবে কত 4, তো 1 প্লাস 3 4, ঠিক আছে। এবার সামের মান হয়ে গেল 4, আর আয়ের পরের মান কত হবে বলুন তো 5, তাই 5 প্লাস 4 কত 9, তো 5 প্লাস 3 প্লাস 1 9। তাহলে আমার প্রোগ্রাম ঠিক আছে। জাস্ট এভাবে চলতে 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 100-র আগে যাওয়ার 100 পর্যন্ত যেই, অর্থাৎ 100 থেকে এক ঘর ছোট 99 পর্যন্ত গিয়েই কি হবে, আমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো আমাদের আউটপুটও চলে আসবে। তো চলুন আমরা দেখি আমাদের আউটপুটটা কত। তো খেয়াল করুন বেজোড় সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর যোগফল কত 2500। তো এভাবে আপনারা 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যা বের করতে পারতেছেন। এই বিজোড় সংখ্যা বের করার আবার আরেকটি পদ্ধতি আছে, যেটি আমি আপনাদেরকে সেই পদ্ধতিটিও এখন দেখাবো যে কিভাবে বিজোড় সংখ্যা আরেক পদ্ধতিতে, বিকল্প পদ্ধতিতে বের করতে হয়। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব। তো খেয়াল করুন প্রথম পদ্ধতিতে আমি করেছিলাম কোনো ওয়ার্ড বা ইভেন্ট চেকিং করি নাই, সরাসরি কি করছি আমরা 2 করে, আমরা যেহেতু জানি যে কোনো একটি সংখ্যা যদি জোড় বিজোড় হয় তারপরে 2টি সংখ্যা পরের সংখ্যা হলো আরেকটি বিজোড় সংখ্যা, তার 2 সংখ্যা পরের সংখ্যা হলো বিজোড় সংখ্যা। তো এরকম আমরা জানি, যে কারণে আমাদের ওয়ার্ড আর ইভেন্ট নিয়ে চিন্তা করা লাগে নাই। কিন্তু এক্ষেত্রে আমরা যেটি করব সেটি হলো প্রত্যেকটি 1 থেকে 99 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা আমি চেক করে দেখব যে সেটি জোড় নাকি বিজোড়। তো আমি সেটিতে যাওয়ার আগে, অর্থাৎ সেই প্রোগ্রামে, বড় প্রোগ্রামে যাওয়ার আগে আমি আপনাদের একটি ছোট্ট জিনিস দেখাই, সেটা হলো একটি সংখ্যা জোড় নাকি বিজোড় কীভাবে বুঝবেন। তো সেটির জন্য মনে করুন একটি সংখ্যা হলো 100 বা একটি সংখ্যা হলো 45। তো এই সংখ্যাটি বিজোড় কিনা আপনারা কিভাবে চেক করবেন। ইফ মনে করুন এ হলো একটি 45, এ ইকুয়াল টু 45। তো এখন আমি চেক করি যে এ মডুলাস 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যদি না মিলে, নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কি হবে, সেই সংখ্যাটা একটি বিজোড় সংখ্যা হবে। তো এই কনসেপ্ট দিয়ে আমি চেক করব, অর্থাৎ একটি সংখ্যা 45, সে 45কে আমি 2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করলে যদি অবশিষ্ট 0 না পায় তাহলে 2 দিয়ে ভাগ করলে সমস্ত জোড় সংখ্যা মিলে যাওয়ার কথা। তো 0 যদি না পায় তাহলে, অর্থাৎ যদি ভাগশেষ কিছু না কিছু থাকে, তাহলে সেটি কি আমার বিজোড় সংখ্যা। তো এটি যাই হোক, এটি আমি আপনাকে এমনি দেখালাম। তো এটি আমরা এই যে কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা বিজোড় সংখ্যা বের করব। সেটি কেমন আমরা এখন লিখি যে ফর আগের মতোই, তাহলে এটা আমি কপি করে আনি।
টি কপি করে আনলাম। তো এখানে আই প্লাস ইকুয়াল টু 2 নয়, কারণ আমি যেহেতু প্রত্যেকটি সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত চেক করব, সো আই প্লাস প্লাস, কারণ প্রত্যেকটি সংখ্যা আমি চেক করব। তো এখন কিভাবে চেক করব? তো এখানে আমি একটি ইফ কন্ডিশন দিয়ে দিতে পারি, যে মনে করুন যে ইফ আই মডুলাস 2 এটি যদি নট ইকুয়াল টু 0 হয়, তার মানে কি, যদি ভাগ করলে মিলে না যায় 2 দ্বারা, তাহলে কি একটি বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা আমি কি করব, আমি যখনই কোনো বিজোড় সংখ্যা পাবো সেটিকে কোনো একটি ভ্যারিয়েবলের সাথে যোগ করে, বা আগের যে মোট যোগফল ছিল সেটির সাথে যোগ করে রেখে দিব। তো মনে করুন আমি এখানে সামই দেই, যে সাম ইকুয়াল টু 0। তো এখন আমি কি করতেছি, যে আয়ের মান প্রথমে তো 1 নিয়ে ঢুকছে, 1কে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কি থাকে, অবশিষ্ট 2 থাকে, অর্থাৎ 1 0 0 বা 2 1কে 2, এটা মানে 1 ভাগ 2 করলে 2 0 0, অবশিষ্ট থাকে 1। তো এক্ষেত্রে 1 হলো একটি বিজোড় সংখ্যা। তো ইফ কন্ডিশন আমার কাজ করছে, যখনই ইফ কন্ডিশন কাজ করবে তো তখন আমি কি করব বলেন তো, সাম ইকুয়াল টু সাম প্লাস, তা প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে এখানে আই দিলেও সমস্যা হবে না, কারণ প্রথমে আমি কি করতেছি, যোগ তখনই করতেছি যখন আয়ের মান বিজোড় সংখ্যা। তো 1 নিয়ে যখন ঢুকছে, এখানে দেখছে যে এটা সত্য, সুতরাং ইফের ভিতর ঢুকলো, ঢুকে আয়ের মান আছে 1, সামের মান আছে 0, সো 1 প্লাস 0 সাম কত হলো 1। তো প্রথম ক্ষেত্রে আমার এই যে 1, এই 1ই থাকলো। এরপরেরটি খেয়াল করুন, এরপরে আই প্লাস প্লাস করার কারণে এরপরে কিন্তু আই 2 নিয়ে ঢুকবে, 2 নিয়ে ঢুকে এই ইফটা চেক যখন করবে তখন দেখবে 2কে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল 0 হয়ে যায়। সুতরাং এই কন্ডিশনটা তখন কি করবে, ফলস করবে। তো যেহেতু এই কন্ডিশনটা ফলস 2 এর ক্ষেত্রে, সুতরাং আমি এর ভিতরে কি আছে আর দেখব না, অর্থাৎ ইফের ভিতর আর ঢুকবে না। আমার কম্পাইলারের, আমার যে কম্পাইল করতেছে সে কি করবে না, ইফের যে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতর কি আছে সে এটা চেক করবে না, না করে কি হবে, আবার উপরে চলে যাবে। তো আই 2 এর ক্ষেত্রে কিন্তু আমি কোনো যোগ বা অন্য কোনো কাজ করাইনি। আবার উপরে যাওয়ার পরে এবার আয়ের মান কত পাবে, 3। তো এখানে যখন আসবে ইফের ভিতর দেখবে এটা সত্য, কারণ 3কে 2 দিয়ে ভাগ করলে এটা 0 হয় না, সুতরাং এটি সত্য, অবশিষ্ট 0 হয় না, সুতরাং এটি সত্য হওয়ার কারণে ভিতরে আবার ঢুকবে। তো আমাদের আগে সামে কত ছিল, 1 ছিল, 1 প্লাস আয়ের এখনকার মান কত 3, তো 3 প্লাস 1 4। তো খেয়াল করুন আমাদের এই উপরে 21 নম্বর লাইনে 1 প্লাস 3 4। তো এরকমভাবে শুধুমাত্র তখনই এই যোগটা সে করবে যখনই কি করবে, আয়ের মানকে 2 দিয়ে ভাগ করলে যদি না মেলে অর্থাৎ বিজোড় হয়, তখনই কেবলমাত্র এই যোগটা করবে। তাহলে এই যে আমি আগে যে পদ্ধতিটা করতেছিলাম এই কাজটা আর এই কাজটা তাহলে একই কাজ করতেছে। এখানে আমি 2 করে বাড়াইছি, 2কে চেকই করাই নেই। আর এখানে কি করছি, এখানে 2টাকেও চেক করাইছি, কিন্তু ওইটি যদি বিজোড় না হয় তাহলে বাদ দিয়ে দিছি। কনসেপ্ট হলো এইটাই। তবে আমার আগের প্রোগ্রামটা এই প্রোগ্রামের থেকে বেশি ফাস্ট কাজ করবে, খুব হালকা, যেটা আপনারা আসলে খালি চোখে ধরতে পারবেন না, কিন্তু তারপরেও প্রথম প্রোগ্রামটা যদি মাইক্রো বা ন্যানো সেকেন্ডও হয় তাও দ্বিতীয় প্রোগ্রামের থেকে ভালো কাজ করবে। কারণ কি, কারণ খেয়াল করুন এখানে আমার ফর লুপটা ঘুরবে মাত্র 50 বার, অর্থাৎ অর্ধেকবার ঘুরবে। 1 থেকে 100 বিজোড় সংখ্যা প্রায় অর্ধেকের মতো আছে, তো অর্ধেকবার ঘুরবে, কারণ সে 1 চেক করবে, 2কে সে চেকই করবে না, এই কন্ডিশনে সে 2 বাড়াই দিয়ে 3 চেক করতেছে, অর্থাৎ 2টাকে নিয়ে সে কাজই করতেছে না ফর লুপের ভিতর। কিন্তু আমি এখানে কি করছি বলেন তো, এখানে 2কে নিয়ে ফর লুপের ভিতর কাজ করাইছি, চেক করে যদি মিলে যায় অর্থাৎ জোর হয় তাহলে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমি চেকিং তো করতেছি 2কে, সুতরাং কি আমার একটা স্টেপ এখানে বেশি লাগতেছে। তো যেহেতু একটা স্টেপ বেশি লাগতেছে আগের প্রোগ্রামের থেকে, সুতরাং এটা কিছুটা হলেও টাইম কনজিউমিং প্রসেস। তো এটাই হলো বিষয়। তো এত ছোট ছোট প্রোগ্রামের ক্ষেত্রে আসলে টাইম নিয়ে চিন্তা না করলেও চলবে। অনেক সময় দেখা যায় অনেক বড় বড় প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনি প্রোগ্রামের এফিসিয়েন্সি নিয়ে চিন্তা করবেন, কিন্তু এত ছোট ছোট কাজের ক্ষেত্রে আসলে আপনি আপনার চোখে টাইমের মানে হেরফের আপনি ধরতে পারবেন না। তো যাই হোক, আমরা এটাকে রান করে দেখি যে কি আসতেছে। ও আমরা ইকো করি নাই, এখানে একটি ইকো দিতে হবে, ইকো সাম। তো খেয়াল করুন
আমাদের আউটপুট কিন্তু আগের প্রোগ্রামটা যা আসছিল, অর্থাৎ এই আগের যে পদ্ধতি, এখানে যে আউটপুট পাইছি এখানেও কিন্তু সেই একই আউটপুট পেলাম, অর্থাৎ আমার প্রোগ্রাম ঠিক আছে। তো এটি হলো বিজোড় সংখ্যা বের করার প্রোগ্রাম। একইভাবে আপনারা জোড় সংখ্যাও বের করতে পারবেন, সেম প্রসেস, কোনো পার্থক্য নাই। শুধু ওটা এক থেকে শুরু করছি, আপনি যদি এখানে প্রথম প্রসেসটা জোড়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যান তাহলে এটা কি করবেন, 2 করে বাড়াবেন, ঠিক আছে, এই যে এটা সরি, এখানে 2 করে বাড়াবেন, কিন্তু প্রথম নাম্বারটা শুরু করবেন কত দিয়ে, প্রথম নাম্বারটা শুরু করবেন 2 দিয়ে, তাহলে আপনার হয়ে যাচ্ছে কাজটা। এটা আসলে একটু কম্পাইল করার ব্যাপারে, আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে কাগজ কলম নিয়ে বসে তারপরে যদি হাতে কলম এটা করেন তাহলে এটা খুব তাড়াতাড়ি আপনার হয়ে যাবে। আর প্রোগ্রামিংয়ের আরেকটি বিষয় হলো যে যখন একটু কমপ্লেক্সের দিকে যাবে, তো মনে করেন আমাদের সবার ব্রেন তো সমান নয়, কেউ হয়তো কোনো একটা জিনিস তাড়াতাড়ি চিন্তা করতে পারে, আবার কারোর একটু সময় লাগে। যদি বুঝেন যে আপনি এরকম মনে মনে যোগ বিয়োগ করে কম্পাইল, যেটা মুখে মুখে অনেকে পারবে, তো আপনি যদি মনে করেন যে আপনি মুখে মুখে কম্পাইল করতে পারতেছেন না, বা আপনার হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে, তো চিন্তার আসলে কোনো কারণ নাই, আপনার দ্বারা প্রোগ্রামিং হবে না বা এরকম কিছু আসলে মাথার ভিতরে আনবেন না। যদি এরকম হয় যে মনে মনে আপনি করতে পারতেছেন না, একটু আপনার জন্য কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তো কলম কাগজ নিয়ে বসবেন, সেখানে হাতে এরকমভাবে কম্পাইল কিভাবে হচ্ছে, কোন মানের পরে কোন মান কার সাথে যোগ হচ্ছে, তো এই জিনিসটা যদি আপনি খাতায় করেন, খাতায় লিখে লিখে করেন, তো আপনার জন্য কাজটা অবশ্যই সহজ হয়ে যাবে। তো এবার আসুন আমি আরেকটি জিনিস দেখাই। আগের যে প্রোগ্রামটা আমি করলাম, আমি এই প্রোগ্রামে একটা জিনিস বাদ আছে, সেটি আপনাদেরকে দেখাই দিই। তো সেটি হলো, মনে করুন এখানে কি করছি আমি 1 থেকে 100 পর্যন্ত। তো এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে যেহেতু এই দ্বিতীয় প্রোগ্রামটা একটু ঝামেলা, প্রথম প্রোগ্রাম দিয়েই আমার তো কাজ হয়ে যাচ্ছে, তাহলে দ্বিতীয় পদ্ধতি আমার শেখার কি দরকার, আমি খালি খালি দ্বিতীয় পদ্ধতি মাথায় কেন আনবো। তো আসলে আনা লাগবে অনেক ক্ষেত্রে, যেটি আমি আরেকটি ক্ষেত্রে বললে আপনি বুঝবেন। তো এখানে আমি কি করছি, 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো বের করছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি এখানে কি করছি, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো বের করছি, কিন্তু আমি যদি চাই 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা নয়, আমি মোট 100টা বেজোড় সংখ্যা বের করতে চাচ্ছি। কি বলছি, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা না, আমি 100টা বিজোড় সংখ্যা বের করতে যাচ্ছি। তাহলে আপনি এবং 100টা বিজোড় সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে ওই বিজোড় সংখ্যাটা শেষ কোথায় যে দাঁড়াবে। মনে করেন বিজোড় সংখ্যাও তো তাহলে আপনি হাতে গুনে বের করতে পারবেন, কিন্তু যদি বলা হয় যে সিরিজটা বিজোড় সংখ্যার না, আপনার একটু কমপ্লেক্স সিরিজ, যে 1 তারপরে 2 3 4, 1-এর পরে 4, তারপরে আবার 3 করে বাড়তেছে 5 6 7 8, তো এরকম হলে তখন তো আর আপনার পক্ষে বের করা সম্ভব না। তো এরকম যদি কোনো সিরিজ থাকে যে 1 থেকে 100 পর্যন্ত না, 1 থেকে 100টা ওই নাম্বার আমার লাগবে, ওরকম একটা সিরিজের নাম্বার যেটা 100টা লাগবে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন, আমি এখন এটি দেখাবো যে বিজোড় সংখ্যা 100টা কেন, কিভাবে বের করতে হবে। তো এটি এখানে থাকুক, আমি এখানে ইকো করে নিউ লাইন দিয়ে দিই। আচ্ছা, আমি নতুন করেই করি। তো এটা হলো এই সিরিজটা ছিল 100 পর্যন্ত, সুতরাং এই সিরিজটার শেষ ছিল, অর্থাৎ 99 হলো শেষ পদ, তো আমি 99 দিতে পারবো না। এখানে আমি লিখে দিই যে টোটাল 100 অড নাম্বারস, এরকম করে কোন পর্যন্ত যাবে, মোট 100টা অড নাম্বার পর্যন্ত যাওয়ার পরে শেষ হয়ে যাবে। তো আমি এখানে লুপ চালাই একটি, যে i ইকুয়াল 1, i লেস দেন ইকুয়াল, এখন এখানে কি দিবেন আপনি, i প্লাস প্লাস, এখানে আমি কি দিব, কোথায় যে শেষ হবে, আমি কিন্তু শেষ রেঞ্জ যেটি এটি জানি না। তো যে কারণে এখানে আপনি হোয়াইল লুপও ব্যবহার করতে পারেন আর ফল লুপও ব্যবহার করতে পারবেন, তবে একটু সিস্টেম ওয়াইজ ব্যবহার করতে হবে আপনাকে। তো খেয়াল করুন, ফল লুপের ক্ষেত্রে আমি একটা জিনিস এখানে বলে দিই আপনাদের, যে i এর মান 1, এটা তো ফল লুপের ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ
প্রথম যে ভ্যালু সেটি 1 দিয়ে শুরু হবে। ফাইন, i এর মান 1 থেকে শুরু হলো। এখন আমি যদি এইখানে এই যে এন্ড কন্ডিশন এটি না দেই, মনে করুন আমি কোনো এন্ড কন্ডিশন দেই নাই, i প্লাস প্লাস i এর মান 1 থেকে শুরু হয়ে 1 করে বাড়তে থাকবে, কিন্তু কোথায় দিয়ে যে শেষ হবে এটা কিন্তু আমি মাঝখানে বলি নাই, ওই জায়গাটা আমি ফাঁকা রাখছি। তাহলে কি হবে? তাহলে কিন্তু এটি একটি ইনফিনিটিভ লুপে পড়ে যাবে, অর্থাৎ কখনোই এই লুপটা কি হবে না, শেষ হবে না। তবে আমি এই লুপটাকে শেষ করতে পারবো কিভাবে পারবো? ব্রেক স্টেটমেন্ট আগের দিন আপনাদের বলছিলাম। তো এর ভিতরে ইফ কন্ডিশন দিয়ে i এর সাথে এমন কোনো কন্ডিশন আমি এর ভিতরে ফর লুপের ভিতরে লাগাই দিব, যদি কখনো ওই কন্ডিশনটা পায় আমার লুপ থেকে ব্রেক করে দিবে, অর্থাৎ ব্রেক আমি এখানে ব্যবহার করব। তো এভাবে আমি কি করতে পারি, কাজটি করতে পারি। তো এখানে খেয়াল করুন, এখানে আমার যে শেষ পদটি কি পদ এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না, ঠিক না? আমার শেষ পদ কততম পদ হলো শেষ পদ, মানে 100তম পদ, এটা কত, 100তম বেজোড় সংখ্যা কত এটা আমি জানি না। না জানার কারণে আমাকে একটু অন্যভাবে চেক করতে হবে। সেটি কি? যখনই i এর মান একটি নিব, খেয়াল করুন, খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি এখানে কাউন্ট নামে একটি ভ্যারিয়েবল নেই, এখানে কাউন্ট নামক একটি ভ্যারিয়েবল নিলাম, count ইকুয়াল টু 0। তো যখনই আমি কনসেপ্টটা এভাবে দাঁড় করাতে চাচ্ছি যে যখনই কোনো বিজোড় সংখ্যা পাবো তখন দুটি কাজ করব, ওই বিজোড় সংখ্যাকে যোগ করব, আর একটি বিজোড় সংখ্যা পাইলে আমি কাউন্টের মান করব 1, আরেকটি অর্থাৎ দ্বিতীয় আরেকটি বিজোড় সংখ্যা পাইলে আমি কাউন্টের মান করব 2। তার মানে কাউন্ট আমাকে বলে দিবে যে আমি এ পর্যন্ত মোট কয়টি বিজোড় সংখ্যা পাইছি। তো যখনই দেখব যে আমার 100টা বিজোড় সংখ্যা হয়ে গেছে, কাউন্টের মান 100 থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন আমার আর লুপের ভিতর থাকার দরকার নাই, আমি তখন লুপ থেকে ব্রেক করে বেরিয়ে আসব। তো এখানে খেয়াল করুন যে আমি বিজোড় সংখ্যার কন্ডিশন কি ছিল, মনে করুন আমি i কেই বিজোড় সংখ্যা হিসেবে ট্রিট করব, যে i mod 2 নট ইকুয়াল টু 0। তার মানে কি? তার মানে হলো যে i এর যে প্রথম মান যেটি 1 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে, তো 1 কে 2 দ্বারা মড করলে প্রথম 1 এর ক্ষেত্রে 1টা কি একটি বিজোড় সংখ্যা, নট ইকুয়াল টু 0 যদি হয় তার মানে কি এটি একটি বিজোড় সংখ্যা, ইফ কন্ডিশন সত্য হবে তখন যখন বিজোড় সংখ্যা হবে। তো মনে করুন প্রথমটা বিজোড় সংখ্যা, এখন আমি কি করব, এখন আমার দুইটা কাজ। বিজোড় সংখ্যা হলে আগের মতো সাম প্লাস i, অর্থাৎ i কে যোগ করব, সামের মানও আমার ইনিশিয়ালাইজ করে আসতে হবে, সাম ইকুয়াল টু 0। এবং আমি কি বলছি, যখনই কোনো বিজোড় সংখ্যা পাবে সামের তো আসলে যোগফল থাকতেছে, আমি আরেকটি জিনিস বাড়াবো, সেটা হলো কি কাউন্ট প্লাস প্লাস, অর্থাৎ কাউন্টের মানও আমি প্রথমে 0 ছিল, এখন কাউন্টের মান কত হবে 1, অর্থাৎ কাউন্ট বলবে যে আমি একটি বিজোড় সংখ্যা পাইছি, এজন্য আমার মান আছে এখন 1। এরপরে যখন আবার ঘুরে i এর মান 2 হবে, তখন তার 2 বিজোড় সংখ্যা না, সুতরাং এই ইফের ভিতর ঢুকবে না। ইফের ভিতর না ঢোকার কারণে এই কাউন্টও আগে যেরকম ছিল সেরকম থাকবে, সামও যেরকম ছিল সেরকম থাকবে। এরপরে আবার লুপে চলে যাবে, i এর মান হবে কত 3। তো 3 যখন পাবে, 3 পাওয়ার পরে i এর এটা কি একটি বিজোড় সংখ্যা হবে, তখন আবার ইফের ভিতর ঢুকবে। তো এখানে সামের মান কত করবে, আগে যে 1 ছিল 1 প্লাস 3 তাহলে 4, তাহলে এই যে 3 প্লাস 1 4 হয়ে গেল। এবং কাউন্ট কি করবে, কাউন্টের মানও 1 বাড়িয়ে দিবে। তো কাউন্টের আগের মানটি কত ছিল 1, এখন কত হবে 2। তার মানে কাউন্টও বলতেছে কি আমি দ্বিতীয় বিজোড় সংখ্যা পেয়ে গেছি, সুতরাং আমার মান হলো 2। তো এরকম করে দেখুন যে কোনো না কোনো পর্যায়ে গিয়ে আপনার কি হবে, কাউন্টের মান 100 হয়ে যাবে। এবং 100 যখন হবে তখন কি করবে, ও বলে দিবে যদি কাউন্টের মান 100 হয় তাহলে কিন্তু আমার আর বিজোড় সংখ্যা কাউন্ট করবে না, তখন আমার কি করবে, বেরিয়ে আসবে লুপ থেকে। তো দেখুন আমাকে এইভাবে করতে 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 মনে করেন কখনো কাউন্টের মান 100 হয়ে গেল, তার মানে কি কাউন্ট আপনাকে কি বলতেছে যে আমি 100টা বিজোড় সংখ্যা পেয়ে গেছি। যখনই পেয়ে গেল তো তখন আপনি ইচ্ছা করলে এখানেও কন্ডিশন দিতে পারেন, অথবা ইফ থেকে বেরিয়েও কন্ডিশন দিতে পারেন। তো এখানে আমি চেক রাখতে পারি এভাবে যে কাউন্ট যদি 100 হয়ে যায়
100, অর্থাৎ কাউন্ট যদি কখনো 100 এর সমান হয়ে যায় তাহলে আমি কি করব বলেন তো, ব্রেক করে বেরিয়ে আসব। এই যে ব্রেকটা করলাম, এটা কিসের থেকে ব্রেক করবে? আমি বলছিলাম যে ব্রেকটা কিসের উপর কাজ করে, লুপের উপর কাজ করে। তো যখন আমি এই যে লুপটা চলতেছিল, এটা একটা ইনফিনিটিভ লুপ, কোথায় শেষ আমি জানতাম না, কিন্তু যখনই কাউন্টের মান 100 হয়ে যাবে তখন কি করবে, এই লুপটা আমাকে বের করে দিবে। এই লুপ থেকে আমি এখন বেরিয়ে আসলাম, আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল। সুতরাং আউটপুট কি দেখাবো, আমি লাস্টে ইকো করব কোনটি, সাম। অর্থাৎ আমার যে যোগফল তো আগের মতোই যোগেই রয়ে গেল, শুধুমাত্র কাউন্ট দিয়ে আমি কন্ট্রোল করালাম কি, যে আমার লুপটা কখন শেষ হবে। এবং 100টা বেজোড় সংখ্যার যোগফল আমার কি করবে, সে বের করে আউটপুটে প্রিন্ট করবে। তো চলুন আমরা আউটপুট দেখি। দেখুন 100টা বেজোড় সংখ্যার যোগফল কত হচ্ছে, 10,000। অর্থাৎ 1 থেকে বেজোড় সংখ্যা শুরু হয়ে যদি 100টা বেজোড় সংখ্যা হয় তাহলে সেটির যোগফল কত, 10,000। তো এভাবেই আসলে আপনাকে প্রোগ্রামের হিসাব নিকাশগুলো করতে হবে। অনেক সময় অনেক ধরনের কন্ডিশন অনেকভাবে থাকবে, তখন আপনাকে এভাবে চিন্তা করে কাজ করতে হবে। তো আশা করি বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যায় যত কোনো প্রবলেম, মানে কোনো সিরিজ নিয়ে, ছোট ছোট কোনো সিরিজ নিয়ে আপনাদের আর ঝামেলা হবে না বলে আমি আশা করতেছি। তো এখন একটু কমপ্লেক্স এই সিরিজের থেকে একটু জটিল টাইপের একটি সিরিজ দেখি। যদিও খুব যে জটিল আমি তা বলবো না, তবে একটি স্টাইল আছে। মনে করুন একের পরে 2, 3, 4, অর্থাৎ একের পরে 2টি সংখ্যা বাদ দিয়ে কি হলো, একটি সংখ্যা হলো 4। এরপরে হলো 5, 6, 7, এবারে 3টি সংখ্যা বাদ দিয়ে কত দিলাম, 8। এরপরে ডিফারেন্স হবে 4, 9, 10, 11, 12, 13। তারপরে হবে কত, 14, 15, 16, 17, 18, 5 বাদ দিয়ে হবে 19। এরপরে 6 বাদ দিয়ে হবে 27। তো আমি এরকম একটি সিরিজ বের করতে যাচ্ছি। আচ্ছা, 6 বাদ দিলে 4 থেকে 1, তো এখানে খেয়াল করুন 4 থেকে 1 ডিফারেন্স কত হচ্ছে, 3। 8 থেকে 4 ডিফারেন্স 4। 13 থেকে 8 ডিফারেন্স 5। 19 থেকে 13 ডিফারেন্স 6। 26 থেকে 19 ডিফারেন্স কত, 7। তো আসলে আমার ডিফারেন্সগুলো এরকমভাবে বাড়বে, অর্থাৎ মধ্যে যে ডিফারেন্স একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা, সেটিও কিন্তু একটি নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী সে বাড়তেছে। প্রথমে 2 করে বাড়তেছে, পরেরটা 3 করে, পরেরটা 4 করে, পরেরটা 5 করে, এরকমভাবে আমি ধারার যোগফল পাইছি। তো এরকম করে আমি চাচ্ছি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যাব, যে এরকম যোগ করতে করতে মোট 6টি সংখ্যা, মনে করেন এটিরই যোগফল আমরা বের করি, যে 1 থেকে 6, প্রথম 6টি সংখ্যার এরকম যোগফল বের করব। তাহলে আপনারা কিভাবে করবেন, তো এটি আমি দেখাই আপনাদের, যে এটি আমি এই প্রোগ্রামটা কিভাবে করব। তো প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আয়ের মান কত থেকে বাড়বে। মনে করুন আয়ের মান আমি 1 থেকে নিলাম, আমি বলছি 6টি সংখ্যা আমি কাউন্ট করব। তো সাপোজ i > 6, i++, এভাবেও করতে পারেন, অথবা আগের যে প্রোগ্রামটি করলাম যে কাউন্ট করে করে বের করে দিব, ওভাবেও করতে পারি। যাই হোক, এইভাবে করলেই হবে। তো এবার আমরা কি করব, তো খেয়াল করুন যে আয়ের মান 1 থেকে 6, আমি মনে করলাম যে এটা আসলে 6 পর্যন্ত যাবে এরকম না, এটা হলো কিসের, কি কাউন্টিং, মানে 6টা সংখ্যা আমি কাউন্ট করব। তো প্রত্যেক ক্ষেত্রে আমি কি কি কাজ করব, তাহলে খেয়াল করুন যে আমি কি কি কাজ করব প্রত্যেক ক্ষেত্রে। তা প্রত্যেক ক্ষেত্রে আমি যে কাজটি করব সেটি কিভাবে করা যায়, মনে করুন যে প্রথমে একটি সংখ্যা 1, 4, 8, তাহলে এই যে মাঝখানে যে আমার 2 করে বাড়তেছে, এটা কিভাবে আমি কাউন্ট করব। হ্যাঁ, তো এটা কিভাবে কাউন্ট করব, এটি আমার মূল হেডেক, কারণ একটা আছে আপনার 1, 4, 8 এভাবে যাচ্ছে। তো এখন আমরা মনে করুন এখানে দেখার বিষয় হলো যে 1, 4, 8 এগুলো তো আসতেছে, এবং ভিতরে যেটি এটিও কিন্তু 2 করে করে বাড়তেছে, মানে 1 করে করে বাড়তেছে। প্রথমে ডিফারেন্স 2, পরে 3, পরে 4। তো এটি হলো বিষয়। তাহলে আমি মনে করুন আমি ভিতরে একটি মান নিলাম যে a
ইকুয়াল আমি মনে করুন যে এর মান বাড়াবো, এর একটি প্রাইমারি মান দিয়ে আসব। তো কিভাবে হবে সেটা আমি পরে দেখি। এ প্লাস টি নামক আমি একটি ভ্যারিয়েবল নিলাম। তো মনে করুন যে টিটা হলো যে ভিতরের যে মানটা বাড়তেছে, অর্থাৎ প্রথমবার 2, পরের বার 3, পরের বার 4, এটা টি দিয়ে কন্ট্রোল হবে। তো ফরের ভিতর প্রথমে যখন ঢুকবে তো তখন আমি মনে করলাম যে টি এর মান 1 বাড়বে, টি প্লাস প্লাস, আর বাইরে আমি টি ইকুয়াল 1 করে দিলাম। তো টি এর মান হলো 1, ভিতরে এসে টি এর মান হয়ে গেল কত? 2। টি এর মান 2 হওয়ার পরে এখানে টি এর মান কত পাবে? 2। তো 2 প্লাস এর মান কত? এতে এখনো কোনো মান দিই নাই, তাহলে 2 এর সাথে কত যোগ করলে প্রথম যে মানটা অর্থাৎ 1 হবে বলুন তো? এটা আসলে অনেকভাবে করতে পারেন। আপনি টি এর মান 2 দিয়ে ডাইরেক্ট শুরু করতে পারেন, যে যেভাবে করে। আসলে একটা প্রোগ্রাম যে একভাবেই করতে হবে এরকম না, আপনি অনেক ধরনের একটা প্রোগ্রাম অনেকভাবে করা যায়। তো আমি একভাবে করতেছি। তো মনে করুন প্রথমে টি এর মান 1, এখানে হলো 2, তাহলে 2 মানে কিসের সাথে 2 যোগ করলে কি হয়? 1 হয়। তাহলে -1 এর সাথে 2 যোগ করলে 1 হয়। তো আমি এখানে এর মানটা একটু ইনিশিয়ালাইজ করে দিয়ে আসি, এ ইকুয়াল -1। তাহলে এর মান প্রথম হলো কি? -1 প্লাস আমার টি এর মান কত হচ্ছে? 2। তাহলে প্রথম এর মানটা কত পেলাম? 1। মনে করুন এই এটা হবে এইগুলি, যে 1, 4, 8, এগুলো আমার এ দিয়ে করতে হবে। তো এই যে এর মান পাইলাম প্রথমবার কত? 1। দেখুন আমি এই জিনিসটাকে দেখে নিব যে আমার আসলে এই লুপটার সিস্টেম ঠিক আছে কিনা। আমি যে পর্যন্ত এই যে 1 এর সাথে যে 4 এর যোগ করব ওইটা পরে করতেছি। আমি আগে দেখি যে এই 1, পরেরটা 4, পরেরটা 8, এটা আসে কিনা। তো প্রথমে তো 1 আসলো, এরপরে আমি আবার লুপের ভিতর আই এর মান 2 নিয়ে ঢুকবো। তো দেখি কি আসে। 2 নিয়ে ঢোকার পরে টি এর মান তো 2 ছিল, টি এর মান এখন কত হয়ে গেল? 3। এর মান কত ছিল? এর মান ছিল 1, তাহলে 3 প্লাস 1, এর মান এখন কত হয়ে যাবে? 4। তাহলে পরের মানটা আমার আসছে। আরেকটি দেখে নিই আমার কনফার্মের জন্য। এরপরে আয়ের মান যখন 3, তখন কি হবে? টি এর মান আমার তো আগে ছিল 3, এখন কত হলো? 4। তাহলে টি এর মান 4, এর মানও কত আছে? 4, 4 প্লাস 4, এর মান 8, তাহলে 8। তার মানে আমার সিরিজ কি আছে? সিরিজ ওকে আছে, মানে ঠিক মতো করেই সিরিজের এই নাম্বারগুলো আমি পাচ্ছি। তো এর মান কি হচ্ছে? এর মান প্রথমে 1, পরে 4, পরে 8, এরকমভাবে আমি পাচ্ছি। তো আমি যদি এখানে সাম করি, যে এর মানগুলো সামের সাথে যোগ করে করে আমার মোট যোগফল বের করে রাখবো, তাহলে কি হবে? আমি একদম উপরে সামের মান কি করে আসি? 0 করে আসি। তো যখনই এর মান কিছু একটা পাবো সেটির সাথে 0 যোগ করে আমার সামের মান হবে কত? ওইটা। তাহলে সামের মান প্রথমে ছিল 0, তাহলে এর মান হলো -1 ছিল। তো এর মান না, সরি, এর মান ছিল 1, এই যে এই এর মান, তাহলে 1 প্লাস 0 1। এরপরে এর মান আমি কত পেয়েছিলাম? 4। তারপরে সামের মান আছে 1, তাহলে 1 প্লাস 4 5, তাহলে 1 প্লাস 4 5। এরপরে সামের মান 5, এর মান 8 পেয়েছিলাম, 8 প্লাস 5 13, সামের মান 13। তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। এবং লাস্টে আমি সামের মান যদি ইকো করি তাহলেই আমার হয়ে যাচ্ছে যে ইকো অফ সাম। তো চলুন দেখি যে আমার আউটপুট কি আসে। আমার আউটপুট হলো 71। তো আমার ঠিক আছে কিনা দেখুন, যে 19 প্লাস 26 তাহলে কত হয়? 45। আর এটা হলো 58, 45 সাথে 13 58, আর 8 64, আর 4 61, প্লাস আচ্ছা আবার দেখি যে 1 4 8, 8 4 12 13 13 13 26 দুগুণী 52, আর 9 61, আর 10 71। হ্যাঁ ঠিক আছে, এটি আপনারা যোগ করে দেখুন, এটি 71ই আসবে। তো যাই হোক, আমাদের প্রোগ্রামের আউটপুট 71, অর্থাৎ এটি ওকে আছে, ঠিক আছে। তো এটিও কি একটি সিরিজ। তো এরকমভাবে আপনি আরও অনেক সিরিজ আছে। ইকো আমি আরেকটি জিনিস দেখাই এর মধ্যে। আমি এর আগের প্রোগ্রামটি যেটি অড নাম্বার দিয়ে করছিলাম, এখানে খেয়াল করুন যে আমি এইভাবে ফর দিয়ে আমি এখানে কি করছি? একটি ইনফিনিটিভ লুপ চালাইছিলাম। তো এইটার আমি একটা অপশনাল কাজ আমি করে দিচ্ছি এখানে। মনে করুন এই প্রোগ্রামটা আমি হোয়াইল লুপ দিয়ে করি, তাহলে আপনাদের আরেকটি জিনিস আমার দেখানো হয়ে যাবে।
তো আগের প্রোগ্রামে ফিরে আমি এইটুক কপি করলাম, এইটুক কপি করে এখানে পেস্ট করলাম। তো খেয়াল করেন আমি কিন্তু আসলে এটি নিয়ে কাজ করতেছি, এই যে আগে যে প্রোগ্রামটা করলাম 10,000, এটি আমাদেরকে হয়েল লুপ দিয়ে করে দেখাবো। আমি তো ফল লুপ দিয়ে দেখিয়েছি আপনাদের। তো দেখুন এটা যদি আমি হয়েল লুপ দিয়ে করতাম তাহলে কি হতো, এখানে একটি ইনফিনিটিভ লুপ চালিয়েছি ফর দিয়ে। তো হয়েলের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনি যদি এভাবে লিখেন যে হয়েল অফ অন, তার মানে কি এটিও কিন্তু একটি ইনফিনিটিভ লুপ। হয়েল অন তার মানে যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ এটি চলতে থাকবে। তো আমি এখানে হয়েলের ভিতর কি করতে হবে, ইনিশিয়ালাইজ তো আমি বলেছিলাম যখন হয়েল লুপ আপনাদেরকে বলেছি তখন ইনিশিয়ালাইজ আগে করে আসতে হবে। তাহলে আই এর মান কত, 1, অর্থাৎ ফর লুপতে আমি আসলে লিখবো না, সুতরাং ইনিশিয়ালাইজ আমার একটি লাগবে, সেই ইনিশিয়ালাইজ হয়েল লুপ থেকে বেরিয়ে যে লিখবো। আর ইনক্রিমেন্ট যেটি সেটি হয়েল লুপের মাঝখানে লিখবো, আই প্লাস প্লাস যেটি সেটি আমি লিখবো কোথায়, একদম হয়েল শেষ হওয়ার আগে। তো এটিও কিন্তু আমার কি করবে, একই আউটপুট দিবে। খেয়াল করুন আমার আউটপুট 10,000ই কিন্তু আমার আউটপুট আছে। তো এটি হলো ওই ইনফিনিটিভ যে লুপ, এটিকে হোয়াইল দিয়ে করলে আমার এরকম আসবে, একই কাজ। আগে যে এই যে প্রোগ্রামটি এবং এইটা আপনাকে একই কাজ করবে। যাই হোক, আমি এবার আপনাদেরকে আরেকটি কাজ দেখাবো। এখন আমি আপনাদেরকে আরেকটি প্রোগ্রামিং দেখাবো যেটি আরেকটু কমপ্লেক্স মনে হতে পারে আপনাদের কাছে, সেটি হলো প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম। তো প্রাইম নাম্বারের যোগফল আমরা কিভাবে বের করতে পারি সেটা আপনাদের দেখাবো। তো প্রাইম নাম্বার কোনগুলো, 1 + 3 + 5 7 11 9 তো প্রাইম নাম্বার না। জোড় সংখ্যা তো অবশ্যই প্রাইম নাম্বার হবে না। প্রাইম নাম্বার তো আসলে ওই সংখ্যাগুলি যেই সংখ্যাগুলিকে আপনি ওই সংখ্যা অথবা 1 দিয়ে ভাগ করলে মিলবে। মনে করুন 7কে আপনি 1 অথবা 7 এই দুইটা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করলে মিলবে না। আবার 11কে 1 এবং 11 বাদে এর ভিতরে অন্য কোনো, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করলে কিন্তু 11 মিলবে না, সুতরাং একটা প্রাইম নাম্বার। কিন্তু আমি 9 লিখি নাই, কারণ 9 একটি প্রাইম নাম্বার না, কারণ 9কে কিন্তু 3 দিয়ে ভাগ করলে সেটা মিলে যায়, সুতরাং 9 প্রাইম নাম্বার হবে না। তো এগুলি হলো প্রাইম নাম্বার। 15ও কিন্তু প্রাইম নাম্বার হবে না, 17 হবে, 19 হবে, তো এরকম আর কি, 23 হবে আবার। তো এগুলো হলো প্রাইম নাম্বার। তো এখন আমি কি করব, আমি এমন একটি কোডিং লিখব যে প্রাইম নাম্বার যাতে আমাকে বের করে দিবে। কয়টা বের করব, মনে করুন যে 1 2 3 4 5 6 7 8 9, আরেকটি লিখি 25 তো প্রাইম নাম্বার না, 27 প্রাইম নাম্বার। তো এই কয়টা মনে করুন প্রথম 10টা প্রাইম নাম্বার আর কি, 1 থেকে 27 পর্যন্ত প্রথম 10টি প্রাইম নাম্বার আছে। তো প্রথম 10টি প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম আমি এখন আপনাদেরকে লিখে দেখাবো যে কীভাবে লেখা যাইতে পারে। তো প্রাইম নাম্বারের কনসেপ্ট, আমি যে একটা প্রবলেম যখন আপনার সামনে আসবে তখন চিন্তা করবেন যে ওই প্রবলেমটা কীভাবে সলিউশন করা যাইতে পারে, কি কি ওয়ে থাকতে পারে। আসলে কিন্তু প্রথমে কোড করতে যাবেন না, প্রথমে মাথার ভিতরে এনে নেবেন যে আপনি এই প্রবলেমের সলিউশন কীভাবে করতে পারেন। তো খেয়াল করুন আমি 1 থেকে যদি এভাবে লুপ চালাইতে যাই, আমার একটা লুপ থাকবে যে লুপটা ইনফিনিটিভ লুপের মতো হবে, প্রথম থেকে চলতে থাকবে। এবং আমি কি করব যে মনে করুন যে একটা কাউন্ট করব আগের মতোই, যে ইফ কন্ডিশন দিয়ে লুপটা ইনফিনিটিভ হবে এবং কাউন্টটা ইনফিনিটিভ দিয়ে করব, যে যদি এরকম 10টা প্রাইম নাম্বার পেয়ে যায়, কাউন্টের মান 10 হয়ে যায়, তাহলে লুপ থেকে ব্রেক করে দিবে, আর যদি 10 না হয় তাহলে চলতে থাকবে। আরেকটি জিনিস সেটি হলো আপনার মনে করুন জোড় সংখ্যা। তো জোড় সংখ্যাগুলো তো আপনার আসলে চেক করারই কোনো প্রয়োজন নাই, কারণ কি আমার জোড় সংখ্যা কখনোই লাগবে না, কারণ কোনো জোড় সংখ্যাই কখনো কোনো প্রাইম নাম্বার হবে না, সুতরাং আমার তো জোড় সংখ্যাগুলো চেক করার দরকার নেই। সুতরাং জোড় সংখ্যা চেক না করলে আমার একটা স্টেপ আগেই কমে গেল, ঠিক না? তো আমি শুধু বিজোড় সংখ্যাগুলো চেক করব এবং বিজোড় সংখ্যাগুলোর ভিতরে কোন কোন নাম্বারগুলো প্রাইম এটা আমি বের করে নিয়ে আসবো। তো এখন বিজোড় সংখ্যা যখন চেক করব, তো জোড় সংখ্যা চেক করে আগেই বাদ দিয়ে দেবো, এটার জন্য একটা কন্ডিশন লাগাইতে পারি। আরেকটি হলো বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে আমার দুইটি জিনিস, যে 1, তো খেয়াল করুন 1-এর ক্ষেত্রে আমি আর চেক করব না, কারণ আমার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গা পর্যন্ত চলবে। তো যখন 1 হবে তখন আমি এটিকে সরাসরি প্রাইম লিখে দেব।
এবং আমি মূলত 3 থেকে আমার লুপটা আর কি, আমার মেইন যে লুপ সেটা আসলে 3 থেকে চলবে। তো আমি কিভাবে চালাবো, মনে করুন যখন 3 হবে তখন আমি কি করব, এক তো প্রাইম নাম্বার হচ্ছে, আমি তো ওটাকে আগেই একের জন্য স্পেশাল করে দিয়েছি, সুতরাং তিনের জন্য আমার দেখতে হবে যে 3কে কত কত দিয়ে ভাগ করলে মেলে, অর্থাৎ 2 এবং 3 দিয়ে ভাগ করলে মেলে কিনা, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে মেলে কিনা, সরি আমার তো 1 দরকার নাই, 1 এবং ওই সংখ্যা এটা দিয়ে ভাগ করলে তো মিলবেই। মনে করেন 3 না, আরেকটা দেখাই, মনে করেন 11 মনে করেন। তো 11কে আমি আসলে কি দিয়ে ভাগ করে দেখব? 11কে প্রথমে 1 দিয়ে আমার ভাগ করার দরকার নাই, কারণ আমি তো জানি যে 11কে 1 দিয়ে ভাগ করলে মিলবেই। আবার ওই সংখ্যা দিয়ে 11কে 11 দিয়েও আমার ভাগ করার দরকার নেই, কারণ আমি জানি 11কে 11 দিয়ে ভাগ করলেও যে কোনো সংখ্যাকে তো সেই সংখ্যাতে ভাগ করলে মিলেই যাবে, সুতরাং এটা আমার দেখারই কোনো দরকার নাই। আমি 1 থেকে 11-এর ভিতর যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত, 1 আর 11, 1 থেকে 11 পর্যন্ত, 1 আর 11 বাদে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে আমি 11কে ভাগ করতে থাকবো। যদি দেখি কোনো একটা সংখ্যা মিলে গেছে, তাহলে কি 11 তো আমার তখন আর প্রাইম নাম্বার থাকবে না। যদি কোনো একটা সংখ্যা মিলে যায়, 2 থেকে 10 দিয়ে ভাগ করতে করতে গেলে যদি কোনো একটা সংখ্যার সাথে মিলে যায়, তাহলে কি হবে, সেটার প্রাইম নাম্বার হবে না। সুতরাং আমি তখন ব্রেক করে দিয়ে নেক্সট যে কাউন্ট 11-এর পরে 13 সেখানে চলে যাব, তখন 13-র ক্ষেত্রে আবার চেক শুরু করব। তো এভাবে আসলে আমাকে চেক করতে করতে যাইতে হবে যে আমার কোন সংখ্যাটা প্রাইম আর কোন সংখ্যাটা প্রাইম নয়। তো চলুন প্র্যাকটিক্যাল যাই, তাহলে বোঝা যাবে। তো মনে করুন যে আমি একটি নিলাম লুপের জন্য i=1। মনে করুন দিয়ে আমি আসলে কিছু কাউন্ট করতেছি না, জাস্ট ইনক্রিমেন্ট চালাবো। আর এটা হলো ইনফিনিটিভ, যেহেতু কোনো কন্ডিশন নাই, এন্ড কন্ডিশন নাই, সুতরাং এটি একটি ইনফিনিটিভ লুপ। তো আমি প্রথমে বলছিলাম যে প্রথমে আমরা একটা কাউন্টকে হিসাব করে দেখব, যদি কাউন্টের মান 10 হয় তখন লুপ থেকে বের করে দিব। তো আপনি একদম উপরে count=0 নেন এবং কাউন্টের মান মনে করুন, এখানে আমি চেক করি যে ইফ count=10, তখন কি করবে, ব্রেক করে দিবে। আমরা জানি যে ইফের আন্ডারে যদি একটা স্টেটমেন্ট থাকে তাহলে কি হবে না, আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে, তো আমি আর সেকেন্ড ব্র্যাকেট দিব না এখানে। তো আরেকটি সংখ্যা কি চেক করার কথা ছিল, যে আমি 1-এর থেকে চেক কাউন্ট এর মান তো আসলে 1 থেকে শুরু হয়েছে এবং সে চলতে থাকবে। তো আমি যে সংখ্যাগুলি জোড় পাবো সেগুলোকে তো আমি চেক করব না। তো মনে করুন যে i(2) এটা যদি 0 0 হয়, তার মানে কি এর মান যদি জোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, আমি আর চেক করব না, পরের লুপের পরেরটাই চলে যাব। তা আপনারা জানেন যে কন্টিনিউ নামে একটি স্টেটমেন্ট ছিল, আমি বলছি কি যে যদি কোনো কন্ডিশনের আন্ডারে কন্টিনিউ থাকে, তার মানে কি যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে কন্টিনিউ মানেও তুমি যেভাবে চলতেছিলে সেভাবে চলো, সমস্যা নাই, তোমার আর কিছু দেখার দরকার নেই, পরের লুপের পরেরটাই চলে যাও। তো কি করবে, আমার এর মান যে 2, এটা 0 হয়েছে বলে আমি আর কোনো চেকই রাখবো না, সুতরাং সে কি করবে, ইফের পরে যে লাইনগুলি আছে সে লাইনগুলি সে আর চেক করবে না, সে পরেরটাতে চলে যাবে, অর্থাৎ লুপের পরেরটাতে, পরের ইনক্রিমেন্টে চলে যাবে। তাহলে এর মান কত হলো, 3 নিয়ে এখন ভিতরে ঢুকবে। তো এখন আমি বলছি যে আমি প্রাইম নাম্বারের জন্য আরেকটি জিনিস চেক করে থাকবো, কারণ আমার তো 1 থেকে শুরু হচ্ছে, 3 থেকে তো শুরু হচ্ছে না, সুতরাং 1 থেকে তখন শুরু হয়েছে, এর মান যখন 1 ছিল তখন এই ইফের ভিতর ঢুকবে না, কারণ কাউন্টের মান তো 0 আছে, এখনো 10 হয়নি, এটা ঢুকবে না। এরপরে এটাও তো না, ঠিক না, কারণ 1কে তো 2 দিয়ে ভাগ করলে মিলবে না, এখানেও ঢুকবে না। তাহলে এখন কি করবে, এখন হলো আমি এলস দেই, তাহলে সুবিধা হবে। যে এলস যদি উপরের দুইটার কোনোটাই সত্য না হয়, এর সাথে দিলেও সমস্যা নেই, যে যদি জোড় সংখ্যা না হয়, এখানে এলস দেওয়া মানে কি, যদি জোড় সংখ্যা হয় তাহলে কন্টিনিউ, আর যদি জোড় সংখ্যা না হয় তাহলে কি করবো, তা 1 তো জোড় সংখ্যা না, তাহলে এখন আমি কি করব, তাহলে এখন আমি যেটা করব, 1-এর ক্ষেত্রে আমি বলছিলাম যে 1 হলো একটা স্পেশাল সংখ্যা, এটাকে আমি নর্মালি প্রাইম লিখে দেবো, কারণ 1 এবং 1 এর ভিতরে তো আসলে কোনো সংখ্যা পাওয়া সম্ভব না, কারণ আমি বলছিলাম প্রাইম সেই সংখ্যায় যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে, অন্য কোনো সংখ্যাতে মিলবে না। তো ভিতরে তো কিছু সংখ্যা ছিল, কিন্তু এখানে 1কে 1 এবং 1 দিয়ে ভাগ করলে মিলবে, মনে করলাম প্রথম সংখ্যা 1, প্রথম শেষ সংখ্যাও 1, কিন্তু ভিতরে তো আর কোনো সংখ্যা পাওয়া সম্ভব না, এর জন্য 1-এর যে অপশন এটা আমি স্পেশাল কনসিডার করব, অর্থাৎ আমি সরাসরি লিখে দেবো যে ইফ i=1, যদি এর মান 1 হয়, যদি এর মান 1 হয় তাহলে কি করবে, সেটা একটি প্রাইম নাম্বার আমি সরাসরি কাউন্ট করে দিব। মনে করুন সামের ভিতরে
সাম প্লাস, কারণ আমি তো প্রাইম নাম্বারগুলো যোগফল বের করতেছি, তাই না? আচ্ছা যোগফল থাকুক, আমি আপাতত যোগফল না, আপাতত ইকো করাই। যে কি করবে, কাউন্টের মানে 1 বাড়াই দিবে সে, যেহেতু একটা প্রাইম নম্বর সে পাইলো, কাউন্টের মানও আগের মতোই, যদি কোনো একটা প্রাইম নম্বর পায় তাহলে সে বলবে কি যে আমি না, একটা প্রাইম নম্বর আমি পাইছি, সুতরাং কাউন্টের মান 1 বাড়াই দিবে। তো এখানে মনে করুন একটা প্রাইম নম্বর সে পেলো, যে কারণে কাউন্টের মান 1 বেড়ে গেল, এবং আমি ইকো করলাম যে প্রাইম নম্বরগুলো মনে করুন আমি ইকো করাচ্ছি আই দিয়ে। তো আপনারা জানেন যে স্ট্রিং এভাবে কনক্যাট করা যায়, একটা স্পেস দিয়ে শো করবো সবগুলো প্রাইম নম্বর পর, এর জন্য আই ডট একটা ফাঁকা স্পেস স্ট্রিং নিয়ে আমি কনক্যাট করলাম। তো 1 যদি না হতো তাহলে কি হতো, কারণ আমার প্রথম সংখ্যা 1 নিয়ে ঢুকলো, 1 নিয়ে ঢুকলে আমি 1কে প্রাইম করলাম, জোর তো কখনোই ঢুকবে না এটার কারণে। এর পরের নাম্বারটা তাহলে কত হবে, 3, তো 3 নিয়ে ঢুকছে, তো এখানে তো আয়ের মান তখন আর 1 পাবে না, তখন 3 পাবে। তাহলে কি আমি এই ইফের এখানে আরেকটি এলস লাগাইতে পারি, অর্থাৎ যে বিজোড় সংখ্যা এগুলো কিন্তু সবগুলো কি চেকিং এর জন্য হচ্ছে বলেন তো, এই যে এর ভিতরে যে কাজগুলো হবে এগুলো সব বিজোড় সংখ্যার উপরে হবে, কারণ আমার 2 জোড় সংখ্যা হলে কন্টিনিউ করতেছি, সুতরাং এর ভিতরে আমি ঢুকতে দিচ্ছি না, আর শুধুমাত্র বিজোড় সংখ্যার ক্ষেত্রে এই কাজ হচ্ছে। এবং প্রথম যে বিজোড় সংখ্যাটা 1, এই ক্ষেত্রে আমি 1কে সরাসরি প্রাইম বলে দিলাম, তাহলে 3 থেকে যে বিজোড় সংখ্যা সেগুলোর ক্ষেত্রে কি হবে, এই এলস কাজ করবে। তো এখন চলুন আমি দেখি যে 3 থেকে বিজোড় সংখ্যাগুলো কিভাবে কাজ করে। তো প্রথমে 3 পাইলো, আমি কি বলছিলাম যে ওই সংখ্যা এবং তার 1 এবং ওই সংখ্যা এটা আমি কনসিডার করব না। তাহলে এখন কি করি, আমি মনে করেন বাকি সংখ্যাগুলোর জন্য একটি লুপ চালাই, এবং এই লুপের ইনিশিয়ালাইজের যে ভ্যারিয়েবল সেটা নিলাম জে। জে এর মান কত থেকে শুরু হবে বলেন তো, 2, কারণ কি আমি যে বিজোড় সংখ্যায় চেক করাই না কেন ওই সংখ্যা এবং প্রথম সংখ্যা অর্থাৎ 1, তো 1 তো আমি কখনোই ভাগ করলে আমি তো চেক করাবো না, কারণ আমি ভিতরের সংখ্যাগুলো শুধু চেক করাবো, সুতরাং 1কে তো আসলে লুপে আনার কোনো দরকার নাই, আমার জে এর মানটা হবে শুধুমাত্র ভিতরের সংখ্যাগুলা। তাহলে 2 থেকে কোন পর্যন্ত যাবে বলেন তো, 2 থেকে আমার আয়ের যে মানটা আছে, তো আয়ের মান যদি 11-এর কথা আমরা চিন্তা করি, আমি যেহেতু আগে 11 দিয়ে আপনাদেরকে বলছিলাম, তো 11-এর কথা চিন্তা করেন, 11-এর ক্ষেত্রে কি ছিল, আমার 2 থেকে 10 পর্যন্ত যাবে, তার মানে কি একের পরেরটা, তার শুরু হয়েছে 2 থেকে, এটা ঠিক আছে, 10 পর্যন্ত যাবে, তার মানে কি 11-এর থেকে 1 কম পর্যন্ত যাবে, তো অর্থাৎ কি আই -1 পর্যন্ত যাবে না। তো এখানে যদি 1, 3, 5, 7 এরকম করতে করতে আয়ের মান যদি কখনো 11 হয়, আমি 11-এর ক্ষেত্রে বলতেছি কারণ হলো এটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে, ভিতরে অনেকগুলো নাম্বার, তো এই জন্য আমি 11-এর কথা বলতেছি। তো মনে করেন প্রত্যেকটা ক্ষেত্রেই তো আসলে এভাবে কাজ করবে। তো 2 থেকে শুরু হলো 10 পর্যন্ত যাবে, 10 মানে কি আই যদি 11 হয় তাহলে 11 - 1, তাহলে জে এর মান কত হবে, ইকুয়াল, এইভাবে যাবে, যে লেস দ্যান ইকুয়াল এইটা। আর আরেকটি ভাবে করতে পারেন, সেটা হলো লেস দ্যান দিলে তখন আর এখানে আপনার কি দেওয়া লাগবে না, -1 দেওয়া লাগবে না, অর্থাৎ আই এর 1 কম পর্যন্ত যাবে, আয়ের থেকে 1 কম পর্যন্ত যাবে, আয়ের সমান কখনো হবে না, অর্থাৎ 11-এর সমান কখনো হবে না, তার মানে কি 10 পর্যন্ত যাবে, ঠিক আছে। এবার জে প্লাস প্লাস করলাম, তো এখন জে প্লাস প্লাস করার পরে এখন এই লুপের ভিতরে আমি আসলে কি করতেছি খেয়াল করেন তো, আমার আয়ের যে মান আমি কি বলছি, ওই মানটাকে এই জে এর প্রত্যেকটা মান দিয়ে ভাগ করতে করতে যাব, তার মানে কি আমি এখানে এই যে ফর লুপ, এখানে আমি আরেকটি কন্ডিশন লাগাবো যে কি, যে আই মডুলাস কি, এবার বলেন তো জে, কারণ কি আয়ের মান তো 11 যদি থাকে তাহলে 11ই আসে, আর জে এর মান কি হবে, এই ফর লুপটা তো বারবার চলবে, অর্থাৎ প্রথমবার 2 দিয়ে ভাগ করবে আইকে, অর্থাৎ 11কে 2 দিয়ে ভাগ করবে, এই ফর লুপটা আবার ঘুরে ইফে আসবে, তো 11কে তারপরে কি দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করবে, কারণ জে এর মান আমি এখানে কি করতেছি, 1 ইনক্রিমেন্ট করতেছি, তার মানে জে এর মান 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত যাবে। তো 11কে আমি 2 দিয়ে ভাগ করতেছি একবার, 11কে 3 দিয়ে ভাগ করতেছি, 11কে 4 দিয়ে ভাগ করতেছি, তো এর প্রত্যেকবার ভাগ করে আমি কি দেখতেছি, ইকুয়াল 0 কিনা, অর্থাৎ মডুলাস অবশিষ্ট কোনোটা আছে কিনা, যদি কোনো একটা যদি অবশিষ্ট না থাকে, অর্থাৎ যদি কোনো একটা মিলে যায়, তাহলে তো আর সেটা প্রাইম নাম্বার থাকলো না। তো আমাকে কি চেক করতে হবে, যদি 0 হয় তাহলে কি এটি কি আর প্রাইম নাম্বার হবে, এটি আর প্রাইম নাম্বার হবে না, তখন কি করে দেবো, এই লুপ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ মনে করুন 11কে 2 দিয়ে ভাগ করলে সে মিলে গেছে, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই কটা অক্ষরকে আমাকে আর ভাগ করার দরকার আছে, আর দরকার নাই, কারণ কি আমার 11কে 2 দিয়ে ভাগ করলেই মিলে গেছে, সুতরাং এটার প্রাইমের কন্ডিশনের ভিতর থাকতেছে না, সুতরাং আমার যাতে আর অতিরিক্ত লোড না পড়ে আমার লুপের ক্ষেত্রে, সে কারণে আমি কি করছি
আমি এখানে একে কি করছি, ব্রেক করে দিছি। 2-তে মনে করেন মিলল না, 3-এ মিলল না, 4কে 11কে 4 দিয়ে ভাগ করলে মনে করুন মিলে গেল। তাহলে কি হবে, আমাকে ওই 4 পাওয়ার পরে আমি এই লুপ থেকে বেরিয়ে আসবো, আমার আর লুপের দরকার নাই। ঠিক আছে। আর যখনই বেরিয়ে আসবে, অর্থাৎ প্রাইম যখন হবে না, তো তখন মনে করুন আমি একটি নোটিফিকেশন দিলাম যে নট নামক একটি ভ্যারিয়েবল নিলাম, নট ইকুয়াল টু 1, অর্থাৎ প্রাইম না। মনে করুন এখানে আপনি যে কোনো ভ্যারিয়েবল নিতে পারেন, যে কোনো ভ্যালু দিতে পারেন, এটা আমি আমার বোঝার সুবিধার্থে দিচ্ছি। কারণ কি, আমি যখন এই এলসির ভিতর ঢুকবো তখন প্রথমে নট ইকুয়াল টু 0 করে দিয়ে আসবো। এই নট অর্থ আমি যে কোনো একটা ভ্যারিয়েবলে একটা মান রাখলাম, এছাড়া আর কিছুই না। এখানে 0 আর এখানে 1 এগুলো আসলে কোনো অর্থ মিনিং করে না। এখানে মিনিং করে কি, যে আমি নটের ভ্যারিয়েবল 0 নিয়ে আমি এই বিজোড় সংখ্যাগুলো চেক করা শুরু করছি। চেক করতে করতে কোনো একটি বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে মিলে গেল, মানে ওই কোনো একটা বিজোড় সংখ্যাকে মানে অন্য কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যার ভিতরে ভাগ করলে মিলে গেল। তার মানে কি, এটি আর প্রাইম থাকলো না। আর যখনই প্রাইম থাকবে না, তখন নটের মান আমি কি করব, 1 করে দেব। মানে নট ইকুয়াল টু 1 মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রাইম না। আর যদি এরকম হয় যে নট ইকুয়াল টু 0 নিয়ে তো আসলে বিজোড় সংখ্যা চেকিং শুরু হচ্ছে প্রত্যেকবার, এবং এর ভিতরে কখনোই ঢুকলো না, অর্থাৎ কোনোটা দিয়ে ভাগ করলেই মিললো না। তার মানে কি, তার মানে হলো আমার এই নটের মান আর 1 হতে পারলো না। সুতরাং এই লুপ থেকে বের হওয়ার পরে কি, নটের মান 0 থাকলো। তার মানে কি, কোনোটা দিয়ে ভাগ করলে মেলে নাই। সুতরাং এটা কি একটা প্রাইম নাম্বার। তো আমি এখানে একটি ইফ কন্ডিশন দিতে পারি যে আমার লুপ থেকে বেরিয়ে আসলো, এখন নট ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমার কি হবে বলেন তো, আমার একটি প্রাইম নাম্বার, অর্থাৎ কি হবে, কাউন্ট প্লাস প্লাস এবং আর কি সাম না, আমি যে ইকো করাই, ইকো আই, অর্থাৎ এটি একটি প্রাইম নাম্বার হওয়ার কারণে আমি এটাকে ইকো করাচ্ছি। তো এটিও আমি আরেকটি প্রাইম নাম্বার পেলাম। তো বিজোড় সংখ্যাগুলোর যে চেকিংটা আমি আসলে এইভাবেই করলাম। তো এখন দেখি আমাদের আসলে প্রোগ্রামটা কাজ করবে কি না। তো একটু অনেক দূর তো করলাম, আমরা একটু দেখে নিই। 1 3 5 7 9 আসে নাই, 11 13 17 19 21 নাই, 23 29, তাহলে আমাদের প্রাইম নাম্বার কাজ করছে। খেয়াল করুন। আর যোগ করা তো কোনো ব্যাপার না, যোগ তো আপনারা এমনি করতে পারবেন, জাস্ট এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস 1 দিয়ে দিলেই তো আপনার হয়ে যাচ্ছে। সাম প্লাস 1 না, সাম প্লাস এখানে আই দিয়ে দিব, তাহলে কি আপনার প্রাইম নাম্বারগুলো যোগ করতে থাকবে। আর একদম প্রথমে সামের ভ্যালু একটা আগের মতো করে ইনিশিয়ালাইজ করে আসতে হবে 0, অর্থাৎ যখনই একটি নাম্বার প্রাইম নাম্বার হবে তখনই কি করতেছি, এই যে আই যদি কখনো প্রাইম নাম্বার হয়, সেটা কি আমি সামের ভিতর যোগ করে সামে রেখে দিচ্ছি। অর্থাৎ প্রাইম নাম্বারগুলোর যোগফল সবসময় কোথায় থাকতেছে, সামের ভিতরে থাকতেছে। তো এটা কল করি, এখানে আমি সাম ইকুয়াল টু সাম প্লাস আই করি, এবং একদম লাস্টে গিয়ে এই যে লুপটা শেষ হয়েছে কোথায়, এখানে। তো একদম লাস্টে গিয়ে লুপ থেকে বেরিয়ে গিয়ে আমি ইকো করি কি, সাম। তাহলে কি হলো, আমার প্রাইম নাম্বারগুলো, এই প্রাইম নাম্বারের যোগফল বেরিয়ে গেল। তো এখানে আমি একটা নিউ লাইন দিই, ইকো বিআর। তাহলে কি হবে, আমার প্রাইম নম্বরগুলো এই সবগুলো নাম্বারের যোগফল কত, 128। তো এটাই হলো আপনাদের প্রোগ্রাম আর কি। তো এরকমভাবে আরও অনেক ধরনের ধারার যোগফল আছে যেগুলো স্কোয়ার জাতীয়, যেমন আমি একটি স্কোয়ার জাতীয় প্রবলেমের সলিউশন আপনাদের বলে দিই, বাকিগুলো আপনাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, যেগুলো বাসায় একা একা করবেন, এরকম কিছু নাম্বার আমি দিয়ে দিব। যাই হোক, আমি একটি দেখাই, সেটি হলো যে মনে করুন এরকম একটি ধারার যোগফল আছে আপনার, যে 1 স্কোয়ার। তো আসলে স্কোয়ার লেখা তো সমস্যা নোটপ্যাড প্লাস প্লাসে, তো আমি এরকম দিই, আসলে 1 স্কোয়ার মানে কি 1 গুণ 1। তারপরে মনে করুন 2 স্কোয়ার, তার মানে কি 2 গুণ 2, তাই তো। এরপরে 3 স্কোয়ার, তাহলে 3 গুণ 3, প্লাস মনে করুন 4 স্কোয়ার, 4 গুণ 4। তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এরকমভাবে একটি ধারার যোগফল আছে। তাহলে এটা আপনারা কীভাবে করবেন, একই রকম আপনি একটি লুপ চালান যে আই ইকুয়াল টু 1, মনে করুন আই লেস দেন ইকুয়াল 4, এরপরে মনে করুন আই প্লাস প্লাস
হুম। তো এখন কি করব, আমি প্রত্যেক ক্ষেত্রে একটি করে মান নিব। মনে করুন এখানে আমি আই দিয়েই কন্ট্রোল করতেছি, 1 থেকে 4 পর্যন্তই যাবে আই, এই কটাই জন্য আমি প্রোগ্রাম করি। বাকিটা আপনারা এখন এমনি এমনি পারবেন, যেহেতু আগে কনসেপ্টগুলো আপনাদের বলে দেওয়া হয়েছে। তো এখন আমি সাম করি, যে সাম ইকুয়াল টু 0, আমি সাম ইকুয়াল সাম প্লাস, অর্থাৎ সামের সাথে যোগ করব। তা প্রত্যেকটা পদ আমার কি খেয়াল রাখতে হবে, যে প্রত্যেকটা পদ কিভাবে আসতেছে। তো আপনারা যদি প্রত্যেকটা পদ যখন আসবে তখন আমার কি করা হয়েছে বলেন তো, আই গুণ আই করা হয়েছে না। অর্থাৎ আয়ের মান যখন এক নিয়ে লুপের ভিতর ঢুকবে তখন কি পাবে, অন গুণ অন, অন স্কোয়ার এস, এটা করে যেটা হবে সেটার সাথে কি করবে, সাম যোগ করবে। সাম তো প্রথমে 0 আছে, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস 0 ইকুয়াল টু সামের ভিতর রাখবে। এরপরে আয়ের মান যখন 2 হবে তখন কি হবে, 2 গুণ 2 যা হবে সেটার সাথে সামে আগে যেটা ছিল সেটা যোগ হয়ে আবার সামের ভিতর রাখবে। তাহলে কি, এভাবে করতে করতে আপনার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এটা আপনি পেয়ে গেলেন না। তো এভাবেই এটা খুবই সহজ, জাস্ট একটু চিন্তার বিষয় যে আপনারা আসলে কিভাবে করবেন। তো এটি আপনাদের একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে হচ্ছে। তো খেয়াল করুন আউটপুট আসছে 30। সুতরাং 4 4 16, 3 3 9, 9 আর 16 কত হয়, 25, 25 আর এই 4 29, আর এখানে হচ্ছে 1 1 31। তাহলে আমার আউটপুট ঠিক আছে। তো এরকমভাবে আরও কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনারা বাসায় একা একা প্র্যাকটিস করবেন। আর আমি এইটাকে আপনাদের এই প্র্যাকটিস করার জন্য আমি একটি ফাইল করছিলাম। তো ওই ফাইলটা আপনারা একা একা নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলো আরও পরিষ্কার হবে। তো আমি দেখাই দিই। তো এটা আমার একটা এমএস ওয়ার্ডের ফাইল। তো এই এমএস ওয়ার্ডের ফাইলের ভিতরে আমি কিছু প্রোগ্রাম লিখছিলাম। যেমন মনে করুন 5 ডিজিটের একটা নাম্বার নিলেন, 5 ডিজিটের একটা নাম্বার নিয়ে এটির যোগফল আপনারা বের করবেন। এটি অ্যাডের মাধ্যমে আপনারা করতে পারবেন। লুপ আর অ্যাডে যদি একসাথে অ্যাপ্লাই করেন তাহলে এটার যোগফল আপনারা বের করতে পারবেন। একইভাবে একটি নাম্বার প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, এটিকে আপনারা উল্টো থেকে প্রিন্ট করাবেন। তো জাস্ট অ্যাডের ইন্ডেক্সগুলোকে যদি আপনি উল্টাই দেন তাহলে তো এটা আউটপুট বেরিয়ে আসবে, তাই না? তো এটাও আপনারা করতে পারবেন। তো এটা যে লুপ দিয়ে করতে হবে এরকম না, এটা আপনারা লুপ দিয়েও করতে পারেন, লুপ ছাড়াও করতে পারেন। লুপ দিয়ে করলে এফিসিয়েন্ট হবে, আর লুপ ছাড়া করলে তো আসলে এফিসিয়েন্ট হবে না। আপনাকে প্রোগ্রাম চেঞ্জ করতে হবে। 5টার জায়গা যদি 6 ডিজিট বা 8 ডিজিট দিয়ে দিই তাহলে আপনাকে আবার প্রোগ্রামটা চেঞ্জ করে ম্যানুয়ালি কোড করতে হবে। কিন্তু যদি আপনি লুপ দিয়ে করেন তাহলে আপনার যে কটা সংখ্যাই দিক না কেন আপনার ওই কনসেপ্ট দিয়ে ওই লুপ চালায় একইভাবে বের করে দিতে পারবে। যাই হোক, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলো। তারপরে এখানে আমি আরেকটি জিপিএ পার্সেন্টেজের একটি প্রোগ্রাম লিখছিলাম। তারপরে এখানে দেখেন আর্মস্ট্রং নাম্বার আছে একটি, 1 গুণ 1 গুণ 1, 5 গুণ 5 গুণ 3, এটা আপনারা পড়লে বুঝতে পারবেন। তারপরে রাইটে প্রোগ্রাম 1 2 এবং 3-এর সমস্ত কম্বিনেশন বের করার প্রোগ্রাম, এটা আপনারা করবেন যে 1 2 3 1 3 2, তারপরে 2 1 3 2 3 1, এরকম যে কম্বিনেশনগুলো আছে আর কি, সেই কম্বিনেশনের জন্য একটি প্রোগ্রাম। আর হলো সিরিজ, আমি এ পর্যন্ত কয়েকটি সিরিজ আপনাদেরকে বলেছি, যেমন 1 2 3 4 এটা আপনাদেরকে দেখাইছি, 1 2 3 1 3 5 7 এটা দেখাইছি, এরপরে 1 4 8 এটা দেখাইছি। তো আর এখানে আরও কিছু সিরিজ এখানে দেওয়া আছে। আর এই যে জিজ্ঞাসা, এই যে বিস্ময়বোধক চিহ্ন, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম আপনারা একা একা করবেন। প্রথমে বের করবেন যে 4 ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করা যায়, এটা আগে করবেন লুপ দিয়ে। এরপরে যখন এক একটা ফ্যাক্টোরিয়াল বের হয়ে যাবে এরপরে যোগ করবেন, এগুলাকে যোগ করা তো আসলে সহজ, এটা আপনারা দেখছেন। তো ফ্যাক্টোরিয়াল অর্থ হলো, মনে করেন 4 ফ্যাক্টোরিয়াল, এটার মান কত? ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণ করা, অর্থাৎ 1 গুণ 2 গুণ 3 গুণ 4। তো এটা গুণ করলে গুণফল যেটা হবে 4 ফ্যাক্টোরিয়ালের মান হলো সেটা। একইভাবে 3 ফ্যাক্টোরিয়াল হলো 1 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 3 দুগুণে 6 1 6। তো এটা হলো 3 ফ্যাক্টোরিয়ালের মান। তো এগুলোকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টোরিয়ালগুলো করবেন। এরপর ভাগ করে যেটা আছে 1 প্লাস 1/4, 1 প্লাস 4 স্কোয়ার, এগুলোও করবেন। জাস্ট 1 ভাগ 4 ইন্টু 4, মানে আই ইন্টু আই, 1 ভাগ আই ইন্টু আই দিলে আপনার এটা বেরিয়ে যাবে, আয়ের মান 4। আবার এখানে দেখুন, এখানে 4 গুণ 4, 4 গুণ 4 গুণ 4, এরকম করে এটা বাড়তেছে। তো এখানে 1 4 8, এটা যদি আপনারা ঠিকমতো বুঝে থাকেন তাহলে কি হবে, এটাও আপনার জন্য করা সহজ হবে। তো এরকম কয়েকটি নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি। আবার 3টা সংখ্যার ভিতর সর্বোচ্চ নাম্বার বের করার প্রোগ্রাম, যেটা আমি আপনাদেরকে ম্যানুয়াল প্রসেসে ইফ কন্ডিশন দিয়ে করে দেখিয়েছিলাম, এটারও করবেন, প্র্যাকটিস করবেন। 8 নম্বর, এইভাবে একটা আউটপুট টেবিল শো করতে হবে।
তারপরে আরেকটি আছে ফিবোনাক্কি সিরিজ, অর্থাৎ তারপরে একের এক যোগ করে 2, তার আগের সংখ্যা যেটা 1 যোগ 2 = 3, তার আগের সংখ্যা 3 আর 2 5, 5 আর 3 8, এরকম ফিবোনাক্কি সিরিজ যেটি যে পরপর দুটি সংখ্যা যোগ করে যেটি সেটি পরের সংখ্যা। তো এরকম করে যে ফিবোনাক্কি সিরিজ আছে এটাও প্র্যাকটিস করবেন। আর পিরামিড পিরামিড নিয়ে আমি আসলে এই টিউটোরিয়ালে আপনাদেরকে আলোচনা করি নাই, এটা আসলে না দেখালে আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না যে কীভাবে করা হয়। এই পিরামিড হলো কি, এই আউটপুটটা আপনাদের আসলে এইভাবে দেখাতে হবে যে আমি বলবো যে কয়টা রো, আমি যদি 4টা রোর জন্য এখানে সবগুলোকে আমি বলছি, আমি এরকম রোটা ইনপুট দেব। তো রো যদি 10টা হয় তাহলে এরকম 1 2 2 3 3 4 4 4, এরকম 5 5, এরকম করে করে 10টা লাইন পর্যন্ত হবে। তো এখানে এইগুলো কিভাবে করতে হবে। আবার দেখুন রিয়েল পিরামিড আছে, যে বাম দিকেও কমতেছে ডান দিকেও কমতেছে। তো এই পিরামিড নিয়ে আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা এই পিরামিডের আগ পর্যন্ত যে প্রোগ্রামগুলো আছে এগুলো এই টিউটোরিয়াল যেটি আজকে টিউটোরিয়াল করলাম এটি দিয়ে আগ পর্যন্ত প্রোগ্রামগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।